আমরা তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার নাশকতার রাজনীতি খুবই ছড়িয়ে পড়েছে দ্রুতভাবে। এবং যদি কালকে যদি আরাফাত রহমান কোকোর আপনার হয়, জানাজা হয়, এখানে প্রচুর জনসমাগম হবে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ এমনি সাধারণ কোনো লোক মারা গেলে প্রচুর লোকজন আসে জানাজা পড়ার জন্য। এখন উনি যেহেতু প্রাক্তন আপনার রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রীরই ছেলে, সুতরাং এখানে বিপুল জনসমাগম হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং যারা নাশকতামূলক কর্মকাণ্ড করে তারা কিন্তু এই ধরনের জনসমাগমগুলোকেই বেছে নেয় তাদের মানে মিনিমাম আপনার এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটিটা করার জন্য। এবং এই পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে যে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আগামীকালকে যারা জানাজায় যাবেন তাদের জন্য একটা বিরাট আশঙ্কা বিষয় রয়ে গেছে যে এখানে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এখন এই যে নাশকতামূলক কর্মকাণ্ড অবশ্যই সরকার সেই জন্য জনগণকে সতর্ক করে দিচ্ছে যে আমরা কিন্তু বিষয়টা নজরে আনছি এবং আমরা সেই জন্য প্রিএমটিভ অ্যাকশনে নিব এবং আমরা ওই দিন সতর্ক থাকব এবং জনগণ যাতে গিয়ে আরো সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে সেজন্য জিনিসটা বলা হচ্ছে। তৌফিক ইনাম, এরকম কোন আশঙ্কা কি আছে? যদি থাকে সেক্ষেত্রে আসলে বিএনপির পক্ষ থেকে করণীয় কি রয়েছে? না না, সেটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তো এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না। তবে যেহেতু উনি একজন সরকার দলীয় ঊর্ধ্বতন ব্যক্তি, উনি বলেছেন সেরকম কিছু আছে কিনা। তবে এটা এই ধরনের একটা প্রক্রিয়া হতে পারে যে যেহেতু কালকে একটি বিএনপির একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে সেখানে এবং তারা এখন আন্দোলনে রয়েছে, সেখানে একটা ব্যাপক জনসমাগম হতে পারে। সেই জনসমাগমটা যাতে কম হয় বা সেখানে একটা ভীতি সৃষ্টি করা যে জনসংখ্যা বেশ কম হয়, এটা একটা এই ধরনের প্রক্রিয়া হতে পারে। আমি জানি না উনি সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আসলে করণীয় কি আছে? তাদেরকেও তো সব আশঙ্কা আসলে মাথায় রাখতে হয় এবং সেই অনুযায়ী আসলে এক ধরনের পরিকল্পনা তো করতে হয় নাকি? না, সেটা বিএনপি কি পরিকল্পনা করবে সেটা তো আসলে আমার জানার কথা না। তবে আমার তো মনে হয় না যে একটা জানাজা একটা ধর্মীয়, সম্পূর্ণ একটা ধর্মীয় বিষয়, সেখানে এইটা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৃতীয় কেউ আসলে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে সেটা যদি করে থাকে বা সেরকম যদি করে থাকে এবং উনি অলরেডি সেরকম একটা পোষণ করেছেন যে আশঙ্কা, তো তাহলে তো এটা সরকারেরই দায়িত্ব যে সেরকম যদি কিছু থাকে তাহলে সেটাকে খুঁজে বের করা। এটা বিএনপির পক্ষ থেকে কতটুকু এটাকে আইডেন্টিফাই করা সম্ভব হবে আমি এটা জানি না। তবে সব মদতদাতা তো বিএনপি, আপনার পেট্রোল পাম্প তো সব ওরা বানাইছে। আমি এই সুযোগে একটা কথা আমি শেষ করতে চাই যে আমরা যেহেতু আজকে তিনজনই এখানে আইনজীবী, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। যেমন যাত্রাবাড়ির কালকের যে ঘটনা, সেখানে হুকুমের আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, যেটার বিষয়ে আমাদের পাটোয়ারি ভাই উনি বলেছেন খুব সুন্দরভাবে, সেটা তো একটা বিষয়। আর দেখেন এখানে যতগুলো আসামি আছে তার মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ উনি আছেন, আমাদের সুপ্রিম কোর্ট বারের তিনবার নির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, যিনি বার কাউন্সিল বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে বড় মানে লাইসেন্সিং অথরিটি, সেটার সর্বোচ্চ কর্মকর্তা ভাইস চেয়ারম্যান, ওনাকেও পর্যন্ত এই আর্সেন মামলায় আসামি করা হয়েছে। তো সেইটি আমি অন্তত খন্দকার মাহবুব হোসেন স্যার, যিনি আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমাদের নেতা, আমাদের আইনজীবীদের নেতা, কোনো দলীয় দৃষ্টিভঙ্গির বাইরেও তার এই ধরনের মামলাতে আসামি করাটাকে আমি খুব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে খুব সংক্ষেপ করে জানতে চাবো যে তারেক রহমান লন্ডনে কিন্তু এরই মধ্যে আরাফাত রহমান কোকোর একটি গায়েবানা জানাজার ওখানে তিনি অংশগ্রহণ করেছেন। ভাই মারা যাওয়ায় তার কি, যদিও তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তার কি আসা উচিত ছিল? খুব সংক্ষেপে বলবেন। এটা বলা খুব কঠিন আসলে, কারণ তার পরিস্থিতিটা কি এটা উনি সবচেয়ে ভালো জানেন, ওনার আসা উচিত হবে কি হবে না। আর সরকার থেকেও যদি তাকে সেরকম একটা আশ্বাস দেওয়া হতো পাবলিকলি যে তুমি যদি জানা যায় আসো তোমাকে কোনো হ্যারাসমেন্ট করা হবে না, সেরকম চেষ্টা কি কোনো উদ্যোগ? না, সেরকম উদ্যোগ আমরা দেখিনি, এটা সত্য। কারণ আমরা জানি কারাগারে যখন যারা থাকে কনভিক্টেড যারা, তারাও কিন্তু প্যারোলে মুক্তি পায় স্বজনের জানাজার জন্য। তো আমি জানি না তারেক জিয়াকে এরকম করে দেওয়ার সুযোগ আইনগতভাবে হয়তো নাই, দেখা গেল ওনাকেও হুকুমের আসামি করে দিতে পারে। যেমন খালেদা জিয়ার বাসার ব্যক্তিগত যারা কর্মচারী আছে তাদেরকেও এই মামলায় আসামি করা হয়েছে আমি যতটুকু দেখলাম। তো উনি আসলে হয়তো ওনাকেও হুকুমের আসামি করে দিতে পারে। একদম 30 সেকেন্ডে আপনি একটা জিনিস দেখেন যে as far as law is concerned, এখন কিন্তু আপনার আইন অনুযায়ী কিন্তু উনি এখন ফেরারি আসামি। ওনাকে চিকিৎসার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, উনি সেই প্যারোলের শর্ত ভঙ্গ করে ওইখানে গিয়ে এখন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এখন উনি যদি আদৌ এই দেশের জন্য তার প্রাণ কাঁদে কিংবা যদি মনে করেন যে হ্যাঁ তিনি দেশের নেতৃত্বের জন্য প্রস্তুত, তাহলে তো উনি
বিদেশে বসে কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া যায় না। না, আবার আদৌ এখানে সেটা আসলে হলে সে তো কি আইনি প্রক্রিয়ায় পরিস্থিতির তাকে দেশে মুখোমুখি আনা হবে সম্ভব সেটিও হতো। তো আর জানা নেই। হ্যাঁ, যাই হোক, এখন আপনাদের উনি তো তিনজনকে এখন অনেক fugitive ধন্যবাদ আইন আজকে অনুযায়ী। স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।